এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এবং এই অনুষ্ঠান মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা, এমন গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলো আমরা চাই না আমাদের জীবনে, কিন্তু বারংবার সেগুলো আমাদের নিজেদের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যায়। সেগুলো কিভাবে দূর করব, তার থেকে কিভাবে রেহাই পাবো, এই বিষয়টা জানাটাই হচ্ছে আসল গুরুত্বপূর্ণ বিষয়। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই অনুষ্ঠান বহুবার আপনারা কিন্তু দেখে থাকেন, আপনার টিভির পর্দায় বিভিন্ন চ্যানেলেও আপনি দেখে থাকেন। তবে শুধুমাত্র অনুষ্ঠান দেখা, অনুষ্ঠানের সাথে থাকা যেরকম জরুরি, তার পাশাপাশি জরুরি ডক্টরদের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করা। কারণ এই অনুষ্ঠান থেকে আমরা চাই আপনি ভালো থাকুন আপনার পরিবারকে সাথে নিয়ে, এবং যখন আপনি ভালো থাকবেন পরিবারের সাথে, তখন সব থেকে আনন্দ বা খুশিটা আপনিই পাবেন। এবং আপনাদের সেই খুশি উপহার দেওয়ার কিন্তু প্রচেষ্টা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। আজকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে সমস্যায় জর্জরিত অনেক পরিবারই এবং পরিবারের অনেক সদস্যই। তবে সব কথাটাই বলবো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমওর সঙ্গে, অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্য। প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং বারংবার এই অনুষ্ঠানে পাইলস, ফিশার, ফিস্টুলা নিয়ে আমরা আলোচনা করেছি, তবে সবকটা বিষয় নিয়ে একসাথে আলোচনা করা আজকেও সম্ভব হবে না, যেহেতু সময়টা ভীষণ সংক্ষিপ্ত। তো আজকে ঠিক আমরা কোন বিষয়টা তাহলে তুলে ধরবো? আজকে আমরা একটু ফিশার নিয়ে আলোচনা করব, ফিশারি ন্যানো। এর আগের দিন আমি পাইলস নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম, তো আজকে একটু ফিশার নিয়ে আমরা আলোচনা করব। ফিশার যেটা আমাদের যে অ্যানাস রিজিয়ন যেটা রয়েছে, সেই জায়গাটার মধ্যে একটা যেরকম আমাদের ক্র্যাক স্কিন হয়ে যায়, মানে আমাদের যেরকম স্কিনে ফাটা ফাটা হয়ে গেলে যেরকম জ্বালা যন্ত্রণা হয়, সেরকম একটা আপনার ক্র্যাক স্কিন দেখা যাবে ওই জায়গাটার মধ্যে। আর সেখানে খুব ছোট ছোট লাম্প মতো দেখা যাবে। আর তার পাশাপাশি আপনার স্টুলের সাথে ব্লিডিং থাকতে পারে। আর স্টুল খুব হার্ড যদি হয়, তাহলে আপনার ভেতরের দিকের অ্যানাস আর বাইরের দিকের অ্যানাস দুটো জায়গা থেকেই আপনার ব্লিডিং হবে। আর সেই জায়গাটায় আপনার একটু জ্বালা যন্ত্রণা থাকবে, সামান্য পরিমাণ ইচিংও থাকতে পারে। সেটা অনেক সময় আপনি হয়তো হাত দিয়ে দেখে বুঝতে পারবেন না, কিন্তু আপনি যখন দেখবেন যে আপনার স্টুল করার সময় এরকম জ্বালা যন্ত্রণা হচ্ছে বা আপনার ব্লিডিং হচ্ছে, তখন কিন্তু ওই জায়গাটা একটু চেক আপ করে নিয়ে দেখার দরকার রয়েছে। একদম এরকম বিভিন্ন বিষয় নিয়ে আজকেও কিন্তু আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে। তবে কেউ আছেন আমাদের সাথে? কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি মিশিগা থেকে বলছি। কার সম্বন্ধে জানবে? আমি আমার সম্বন্ধেই জানবো। আমি অ্যাকচুয়ালি বলছি যে আমার না মানে পেটের কাছটা খুব চুলকাচ্ছে, আর গলাটা কি থেকে চুলকাচ্ছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, গলাটা পেটটা? হ্যাঁ হ্যাঁ, শুধু চুলকাচ্ছে। আপনার কি গলার ভেতর দিকে চুলকাচ্ছে না বাইরের স্কিনের না, মধ্যে? গলার বাইরের দিকে স্কিনটা। আচ্ছা, আর পেটে মানে কি আপনার তলপেটের জায়গায়? হ্যাঁ হ্যাঁ। সেখানে কোনো স্টিচেস কিছু রয়েছে আপনার? না কিছু নেই, এমনি চুলকাচ্ছে। আচ্ছা দেখুন, যদি আপনার এমনিতে সামান্য আপনার যদি ইচিং হয়ে থাকে, যদিও আপনি এটা নিয়ে কনসিয়াস, দ্যাট ইজ রিয়েলি ভেরি গুড। কিন্তু যদি এমনিতেই আপনার শুধু সামান্য একটু গলায় বা একটু আপনার অ্যাবডোমেনের এরিয়াতে একটু ইচিং হচ্ছে, আপনি কিছু নয়, জায়গাটাকে একটু ক্লিন রাখবেন। যদি সম্ভব হয় তাহলে জায়গাটাকে আপনি ড্রাই রাখুন। কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাঙ্গাল যে পাউডারগুলো যেগুলো রয়েছে মার্কেটে, সেটা আপনি একটা কোনো পাউডার ওখানে ইউজ করুন। সপ্তাহে একদিন নিম পাতা সেদ্ধ করে সেই জলটা দিয়ে আপনি একটু চান করুন। আর তারপরে যদি আপনি দেখছেন যে না আপনার ইচিং হয়ে আপনার র্যাশ হয়ে যাচ্ছে বা আপনার এরকম পিম্পলসটা ছোট ছোট হয়ে যাচ্ছে, তাহলে আপনি একবার এসে আমাদের যে কোনো চেম্বারে দেখা করতে পারেন। একদম। আর চেম্বারে দেখা করবে কিভাবে সেটা তো প্রত্যেকেই জানো বা জানেন। প্রত্যেকের জন্য বলবো 9830235527 বা 37, এই দুটি নাম্বার কিন্তু স্ক্রিনে যাচ্ছে। একেবারে প্রথম থেকে বললাম, এই নাম্বারগুলো মোবাইলে সেভ করুন, ফোন করুন, কথা বলুন আপনাদের সমস্যা নিয়ে। আর ম্যাডাম যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, ফিশের আরেকটা জিনিস যেটা আমাদের অনেক দিন ধরে যদি কারোর কনস্টিপেশন থাকে বা যদি অনেক দিন ধরে কারোর ডায়রিয়া থাকে, দুটো ক্ষেত্রেই কিন্তু হতে পারে। অনেকে ভাবে যে হার্ড স্টুল হলে, কনস্টিপেশন হলে তবেই আপনার ফিশার, ফিস্টুলা বা পাইলস হতে পারে, সেরকমটা নয়। যদি আপনার রিকারেন্ট ডায়রিয়া হয়, মানে লুজ মোশন যদি আপনার হয়, তাহলেও কিন্তু আপনার ফিশারের সমস্যা আসতে পারে। আর এই ফিশারের সমস্যা আপনি যদি অনেকদিন ফেলে রেখে দেন, কারণ যেহেতু এটা আপনার শুধু স্টুল করার সময় একটু জ্বালা যন্ত্রণা হওয়া বা একটু ব্লিডিং হওয়া হচ্ছে, আপনি হয়তো সেটাকে তখন আপনি কষ্ট পাচ্ছেন, তারপর আপনি ভুলে যাচ্ছেন। যদি এরকম ভাবে সেটাকে ফেলে রেখে দেন, তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা আপনার খারাপের দিকে যেতে পারে, যেটা আমরা বলে থাকি যে আপনার কোলন ক্যান্সার একটা কারণ
ফিশার কিন্তু হতে পারে। সব ফিশার হলেই যে কোলনে ক্যান্সার হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু হতে পারে। তো সেইটুকু অবধি আপনি কেন অপেক্ষা করবেন? যদি প্রথমেই আপনার এরকম কোনো প্রবলেম হচ্ছে তাহলে আপনি তৎক্ষণাৎ ডক্টরের কোনো পরামর্শ নিন। চেষ্টা করবেন যাতে আপনার স্টুল কখনো হার্ড না হয়, বা যদি রিকারেন্ট আপনার লুজ মোশন বা ডায়রিয়া হয়ে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়ার দরকার রয়েছে। কারণ আপনার জিআই ট্র্যাক্টে যে ব্যাকটেরিয়াগুলো থাকা দরকার, যেগুলো আমাদের খাবারটাকে ঠিক করে হজম করে, সেই ব্যাকটেরিয়ার ঘাটতির জন্য কিন্তু আপনার বারে বারে লুজ মোশন বা ডায়রিয়াটা হচ্ছে। একদম। আর কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, রণজিৎ সর্দার, আগরপাড়া থেকে। আগরতলা থেকে বলছেন? আচ্ছা বলুন, কি সমস্যা দাদা? এখন আপাতত একদিন আগে, 2 বছর আগে তোমার হার্ট অ্যাটাক হয়েছিল। আচ্ছা আচ্ছা, আপনার সমস্যা বলছেন তো? হ্যাঁ। তাহলে আগে একটু আপনার বয়সটা বলুন তো। 32। আপনার হার্ট অ্যাটাক হয়েছিল 2 বছর আগে? হ্যাঁ। আচ্ছা, তারপর কি প্রবলেম হচ্ছে ম্যাডামকে বলুন। তারপরে হচ্ছে যে তোমার হার্ট অ্যাটাক হওয়ার পরে ওটা তো স্টেন বসানো হয় ওখানে। হ্যাঁ, তারপর সাডেনলি দিন আগে তোমার একটা চোখ, এক সাইডের চোখ তোমার পুরোটা বন্ধ হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, কিন্তু ওর যে ব্লাড সুগার, তোমার যে সুগার থাকার কারণে এই জিনিসটা হলো মনে হয় হচ্ছে কিছু একটা। আপনার সুগার আছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, কতটা আছে আপনি একটু ম্যাডামকে জানাতে পারবেন মাপ পরিমাণটা? একটা 175 আর 215। আচ্ছা, তো এখন আপনার কনসার্নটা কোথায়? আপনার হার্টের সমস্যার জন্য আপনি জানতে চাইছেন, না আপনার সুগারের জন্য, না চোখের জন্য? না, সুগার আর চোখের জন্য। ওকে, আচ্ছা, চোখের আপনার সমস্যাটা কি হচ্ছে? চোখটা আপনার বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ, চোখ। সরি, বলুন আরেকবার। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, মানে চোখটা কি বন্ধ হয়ে যাচ্ছে না ওটা বন্ধ হয়ে গেছে একেবারে? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, একটু দূর থেকে ফোন করছেন। শুনুন দাদা, আপনি শুনুন। দেখুন, আপনি জাস্ট আপনার 32 ইয়ার্স আপনার এজ, আপনি বলছেন যে 2 বছর আগে, মানে আপনার যখন 29-30 ইয়ার্স ছিল তখনই আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে। এটা কিন্তু খুব ভালো একটা কথা নয়। এটা আপনার বয়স নয় হার্ট অ্যাটাক হওয়ার, স্টিল হয়ে গেছে, চলুন ঠিক আছে, স্টেন্ট বসানো আপনার হয়ে গেছে। এবার আপনার সুগারও রয়েছে, যতদূর আমার মনে হয় তারপর থেকে আপনার সুগারটা হয়তো শুরু হয়েছে। এখন আপনার চোখেরও সমস্যা চলে এসছে। তো খুব কম বয়সে আপনি কিন্তু একদম সব দিক থেকে আপনাকে কিন্তু খুব কঠিন রোগে আপনাকে ঘিরে নিয়েছে। বলতে আমার যতটা খারাপ লাগছে, আপনার হয়তো শুনতেও ততটা খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি যে আপনার এই বয়সে স্ট্যান্টিং হয়ে গেছে। মানে আপনি এখন কোনো ধরনের ভারী কাজ করা বা কোনো স্ট্রেসফুল কাজ করা আপনার জন্য ঠিক হবে না। তো আপনাকে আমি বলবো যে আপনি আমাদের এই নেক্সট সানডে আমাদের আগরতলায় চেম্বার রয়েছে। আপনি যদি একটু সম্ভব হয় তাহলে একটু আমাদের হেল্পলাইন নাম্বার একটু ফোন করে আপনি জেনে নিন যে কখন আর কোথায় আপনি চেম্বার পাবেন। একটু আপনি সেখানে একটু দেখা করতে পারেন, আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস রয়েছে সেগুলো নিয়ে এসে একটু আপনি দেখা করতে পারেন। কারণ আপনার কিন্তু কেসটা একটু ক্রিটিক্যাল রয়েছে। আপনার স্ট্যান্টিং যেটা হয়ে গেছে সেটা নিয়ে ছেড়ে দিন, সেটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু আপনার সুগার রয়েছে, সেখান থেকে আরও আপনার প্রবলেমস কিন্তু আসবে। তো তার জন্য একটু আমি আপনাকে বলবো একটু হেল্পলাইন নাম্বার একটু যোগাযোগ করে একটু জেনে নিন যে আপনার কি করলে আপনার জন্য ভালো হতে পারে। একদম, অতীতের খারাপ সময়কে সর্বদা ভুলে যাওয়া উচিত, কিন্তু বর্তমানে কিন্তু আপনার সেই অতীত যেন আবার ঘুরে ফিরে না চলে আসে সেদিকে কিন্তু নজর রাখতে হবে। সে কারণেই কিন্তু ম্যাডাম বলছেন আপনি যদি চান আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করতে পারেন। আগরতলা বা ত্রিপুরা থেকে যারা অনুষ্ঠান দেখছেন আমাদের তো সেখানে তো চেম্বার রয়েছে। হ্যাঁ, একটু আমার সরি বলতে ভুল হচ্ছে, আমাদের আগরতলায় আজকেই চেম্বার রয়েছে। স্যার আমাদের ওখানে রয়েছেন, ডক্টর বি শর্মা ওখানে রয়েছেন, তো আজকেই আমাদের চেম্বার রয়েছে। তো আর আপনি যে ফোন করলেন, যদি আজকে সম্ভব হয় আপনি আজকে একবার গিয়ে দেখা করতে পারেন, কারণ আমাদের মাসে একবারই কিন্তু চেম্বার হয়, নয়তো আবার নেক্সট মান্থে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট হবে। তবে ওনার যে ক্রিটিক্যাল অবস্থা আমার মনে হয় আজকেই যোগাযোগ করা ভালো। আপনাকে বলবো একটু হেল্পলাইন নাম্বার আপনি দেখুন 9830235527 বা 37 ফোন করুন। আগরতলার কোথায় চেম্বার হচ্ছে আপনি বলুন, ম্যাডামের সঙ্গে আপনার কথা হয়েছে, ম্যাডাম বলেছেন স্যারের সঙ্গে দেখা করতে, হয়তো আপনার অ্যাপয়েন্টমেন্টটা করে দেওয়া সম্ভব হবে। তবে কে আছেন পরের বন্ধু? নমস্কার। নমস্কার, আমি বৈশালী বলছি। বৈশালী, কোথা থেকে বলছেন বৈশালী? রায়গঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা?
প্রবলেম বলতে এই 1 মান্থ ধরে না মানে প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, মানে চুল আঁচড়াই বা না আঁচড়াই হঠাৎ হঠাৎ করে হেয়ার ফল হচ্ছে এরকম। আর ইদানিং দেখছি যে হঠাৎ করে ফেসে, গলায় এই সমস্ত জায়গায় র্যাশ বেরিয়েছে। র্যাশ বলতে ওই কিছুটা ওই পিম্পলস টাইপের দেখতে, লাল লাল, মানে হঠাৎ করে সে অ্যালার্জির মতন ফুলে যাচ্ছে, কিন্তু পরে গিয়ে ওটাই পিম্পলস এর মতন দেখতে হয়ে যাচ্ছে, শক্ত হয়ে থাকছে, লাল রঙের। কোনো শারীরিক সমস্যা কি আছে আপনার যার জন্য মেডিসিন নিতে হয় বা কিছু? না না না, এরকম কিছু না। আচ্ছা ম্যাডাম বলছেন। আচ্ছা, প্রথমত তো আপনার একটু অ্যালার্জি আর থাইরয়েড টেস্টটা করার একটু দরকার রয়েছে। অ্যালার্জি টেস্ট তো অবশ্যই আপনার দরকার রয়েছে, যেহেতু আপনি বলছেন যে আপনার গা হাত পায়ে ইচিং হচ্ছে, র্যাশেস হচ্ছে বা ফুলে যাচ্ছে, তো অ্যালার্জি টেস্টটা তো আপনি অবশ্যই করাবেন। তার পাশাপাশি আপনি থাইরয়েড আর লিভার ফাংশন টেস্ট মানে LFT, এই দুটো রিপোর্টই আপনি একটু করিয়ে নিতে পারেন। আপনার যেটা বলেন যে এই 1 মাস ধরে আপনার চুল পড়ার সমস্যাটা আপনার হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আপনার যদি লিভারে আপনার প্রবলেম থাকে তাহলে হতে পারে, থাইরয়েড বেড়ে গেলেও কিন্তু আপনার সেটা হতে পারে। আর আরেকটা হচ্ছে যেটা আমাদের এখন এনভায়রনমেন্ট বা পলিউশনের জন্য আমাদের চুলের যে ফলিকলসগুলো সেগুলো খুব মানে ড্রাই হয়ে যায়, এর জন্য ফলিকল সহ কিন্তু আপনার চুলটা পড়ে যেতে পারে। যদি ফলিকল না থাকে তাহলে কিন্তু সেখানে দ্বিতীয় চুল আসার কোনো সম্ভাবনা থাকবে না। তো তার জন্য একটুখানি আপনার প্রিকশনের দরকার রয়েছে। হেয়ার অয়েলিং করা মাস্ট, সবসময় হেয়ারে অয়েলিং করবেন। সপ্তাহে 1 দিন হলেও একটু মাথায় আপনি একটু তেল দেবেন, ভালো করে স্ক্যাল্পে দেবেন, চুলে দেওয়ার দরকার নেই, স্ক্যাল্পে দিন, ভালো করে সেখানে আপনি একটু মাসাজ করুন। হট অয়েল দিয়ে যদি আপনি একটু মাসাজ করতে পারেন আরও ভালো হবে আপনার চুলের জন্য। তো এই জিনিসগুলো আপনি একটুখানি টেস্টগুলো করে নিন, করে আপনি আমাদের হেল্পলাইন নাম্বার একটু ফোন করে জেনে নিন যে আপনার রায়গঞ্জ বাড়ি, আমার মনে হয় আপনার মালদা কাছাকাছি হতে পারে, মালদা চেম্বারে এসে একবার আপনি একটু দেখা করতে পারেন। একদম। পরের বন্ধু সমস্যা শুনবো, কে আছেন? নমস্কার। কোথা থেকে ফোন করছেন? বোঝা যাচ্ছে না, একটু বাইরের দিকে চলে আসুন, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আরেকবার বলুন কোথা থেকে ফোন করছেন, কি সমস্যা? মায়ের সুগার প্রেসার। মায়ের সুগার প্রেসার, মায়ের বয়স কত? 56। আচ্ছা, সুগার এখন কত আছে সেটা বলতে পারবেন আপনি? হ্যাঁ, ওনার সুগারটা এখন কত আছে, খাবার পরে বা খাবার আগে, সেটা জানেন আপনি? 1 মিনিট। আচ্ছা 1 মিনিট, মাকে জিজ্ঞাসা করতে গেছে। মাকেই ফোনটা দাও। হ্যাঁ, আমার কথা তোমার। হ্যালো হ্যালো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি ফোনটা দাও মাকে। হ্যাঁ, কত সময় কথা তোমার? 310। এটা কি খাবার আগে না খাবার পরে? খাবার আগে না খাবার পরে? খাবার আগে। খাবার আগে 310। তো উনি এখন কোনো মেডিসিন খাচ্ছেন, কোনো ট্রিটমেন্টে উনি আছেন এর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে সুগার ওনার? অনেকদিন ধরে। অনেক দিনটা কতদিন, সেটা 10 বছরও হতে পারে, 10 দিনও হতে পারে। খাওয়ার পরে। আরে ধ্যাত, আচ্ছা ঠিক পুরো আছে, ইনফরমেশন জেনে ফোন করতে হয় বাবা, তুমি শুনতে থাকো শুনতে থাকো। খাবার পরে যদি হয় সেটাও কিন্তু বেশি রয়েছে 310, খাবার আগে হলে তো অবশ্যই অনেক বেশি। তো যেটাই হোক, খাবার আগে হোক বা পরে হোক, দুটোতেই কিন্তু ওনার 310 মানে অনেকটাই বেশি রয়েছে। আপনি বললেন যে উনি কোনো ট্রিটমেন্টের মধ্যে রয়েছে, তো এটা কি ধরনের ট্রিটমেন্টে উনি আছেন সেটা কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। কারণ যদি ট্রিটমেন্টে থাকে অ্যাটলিস্ট 310 হবে না। খাবার আগে সুগার ওনার থাকা দরকার 100 থেকে 110, সেটাও ওনার কাছে ধারে নেই। খাবার পরে ওনার 140 থেকে 150 থাকা দরকার, তারও কাছে ধারে নেই, ইনফ্যাক্ট তার থেকে ডাবল রয়েছে। তো উনি কি ট্রিটমেন্টে আছে সেটা তো আমি ঠিক বুঝতে পারলাম না। ট্রিটমেন্ট করে জিনিসটা হয় আপনার এক জায়গায় থাকবে বা সেখান থেকে কমবে, বাড়বে কেন আপনার? ওনার কিন্তু বেড়ে গেছে, অনেকটাই বেড়ে আছে ওনার। আর আপনি এটা খুব ভালো করেই জানেন, আপনি যেটা বললেন যে অনেক দিন ধরে ওনার সুগার রয়েছে, যদি অনেক দিন ধরে সুগার ওনার থাকে আর সেই একই ট্রিটমেন্ট যদি উনি অনেক দিন ধরে করতে থাকেন, তাহলে আলটিমেটলি কিন্তু এটা ওনার আর কয়েকদিন পরে গিয়ে এই সুগার থেকে অনেকগুলো রোগ ওনার চলে আসবে। আপনি একদিকে সুগারের ওষুধ খাওয়াবেন, তার থেকে ওনার কিডনি, ওনার হার্ট, ওনার স্কিন, ওনার চোখ, ওনার আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা অর্গান ওনার ড্যামেজ হতে থাকবে। আস্তে আস্তে দেখবেন ওনার ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাচ্ছে, বা ওনার স্কিনে র্যাশেস চলে আসছে, ওনার আইসাইট চোখের দেখার ক্ষমতা কমে যাচ্ছে। তো এই প্রবলেমগুলো যাতে আর ফেস না করতে হয়, তার জন্য আমি বলবো যা ট্রিটমেন্ট আপনি করিয়েছেন সেটা ভুলে যান,
কিন্তু তার রিপোর্টস আর প্রেসক্রিপশন সেগুলো নিয়ে এসে আমাদের যে কোনো চেম্বারে একবার দেখা করুন। দেরি করবেন না, এক্ষুনি ফোন করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। ওনার সুগার প্রেশার যাই রয়েছে সব ট্রিটমেন্টই আমরা করব, একটা একটা করে হবে, আস্তে আস্তে ধাপে ধাপে করে হবে। তবে যদি করাতে হয় আপনি একটা রিসেন্ট ফাস্টিং আর পিপি মানে খাবার আগে আর খাবার পরে দুটো রিপোর্ট করে নিয়ে আসবেন, কি মেডিসিন খাচ্ছেন সেটা সাথে নিয়ে আসবেন, তাহলে আমি সেদিনই আপনাকে মেডিসিন দিয়ে আপনার যা মেডিসিন চলছিল সেটা বন্ধ করে দেবো। একদম। আর এই অনুষ্ঠানটা ভীষণ সিরিয়াসলি আমরা করি, আপনারাও ভীষণ সিরিয়াস, এবং মায়ের জন্য অবশ্যই, তুমি খুব বাচ্চা ছেলে, তোমার চিন্তা অনেক বেশি, কিন্তু বাকি প্রত্যেককে বলবো একটু বড়রা ফোন করবেন, সমস্ত রকম ইনফরমেশন বা রিপোর্ট যেগুলো আপনারা করেছেন সেই রিপোর্টগুলো হাতে নিয়ে ফোন করবেন, কারণ ম্যাডাম কিন্তু যথেষ্ট ব্যস্ত, তার চেম্বার ফেলে রেখে সে কিন্তু এখানে আসেন শুধুমাত্র আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। চট করে একবার বলে রাখি, কলকাতায় যারা যোগাযোগ করতে চাইছেন তারা ল্যান্সটাউন বা কালীঘাটে যোগাযোগ করতে পারেন। এছাড়া কিন্তু হাতিবাগান চৌমাথার একেবারে পাশে কিন্তু চেম্বার রয়েছে। হাওড়ায় কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় যোগাযোগ করুন, হেড অফিস মধ্যমগ্রাম, যেখানে সোম এবং শুক্র কিন্তু মূলত চেম্বার থাকে, তবে ফোন করে প্রত্যেকটা চেম্বারে যোগাযোগ করবেন। চলে যাই দূরের বন্ধুদের কথায়, অর্থাৎ প্রত্যেকটি কিন্তু চেম্বার রয়েছে, কলকাতা থেকেও দূরে প্রত্যেকটি জেলাতে চেম্বার রয়েছে। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর সর্বত্র চেম্বার পেয়ে যাচ্ছে। এছাড়া মিদনাপুরের বন্ধুরা মেচেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার পাচ্ছেন, মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন, ত্রিপুরায় চেম্বার পাচ্ছেন, আসামে চেম্বার পাচ্ছেন, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চেম্বার পাচ্ছেন। এছাড়া কিন্তু দেশের বাইরেও বিভিন্ন পরিকল্পনা চলছে, অন্যান্য রাজ্যের জন্য পরিকল্পনা চলছে। সবটা জানার জন্য কিন্তু অনুষ্ঠানের দিকে নজর রাখুন বা হেল্পলাইন নাম্বার নোট করে রাখুন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি দীপক দাস বলছি, চাকদা থেকে, নদিয়ার। আচ্ছা, বেশ। দীপক বাবু, কি সমস্যা? বলছি আমার 32 বছর বয়স, কিন্তু আমার প্রেশার হচ্ছে 144/100। এটা যাতে কোনো মানে ঘরোয়া টোটকাতে খবরে যাবে, এটাই আমার প্রশ্ন। কোনো মেডিসিন এখন চলছে আপনার? মেডিসিন বলতে আমি তো 100% প্রতিবন্ধী মানুষ, আমি স্বাস্থ্য কেন্দ্রে দেখিয়েছিলাম, ঠিক আছে, সেখান থেকে আমাকে ট্যাবলেট দিয়েছিল, কিন্তু সেই ট্যাবলেটে কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে। এদিকে যে আমি যে আপনাদের ঘরে যাবো সেইও আমার কোনো ক্ষমতা নেই, পুরো 100% প্রতিবন্ধী। আচ্ছা, বেশ। শুনুন, আপনি শুনুন, ম্যাডাম বলছেন। আপনি হয়তো আসতে পারবেন না, কিন্তু আপনার বাড়ির লোকজনরা তো আসতে পারবে, কারণ আপনার 32 ইয়ার্স, আপনার 140 কত, আপনি একটা আপনার 100 এরকম আপনি বলেছেন আপনার প্রেশার রয়েছে। আপনি বলছেন যে মেডিসিন খাচ্ছেন, তাও আপনার মেডিসিনটা কাজ করছে না। তো সেখানে আমি যদি আপনাকে একটা ঘরোয়া টোটকা বলি, তাহলে আপনার কি করে মনে হচ্ছে যে এটা আপনার সেরে যেতে পারে? সেটা হতে পারে যদি আগে আপনার একটু আপনার ইনিশিয়াল ট্রিটমেন্ট হওয়ার পরে আমরা সেগুলোকে অ্যাড করতে পারবো, বা পাশাপাশি আমরা অ্যাড করতে পারবো। তো আমি আপনাকে এটাই বলবো যে আপনার বাড়ির কেউ যদি এসে একটু আমাদের সাথে দেখা করতে পারে। আজকে আমাদের কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, আর নয়তো আপনি আমাদের মধ্যমগ্রাম চেম্বারে এসে একবার দেখা করতে পারেন। প্রত্যেক সোমবার আর শুক্রবার ওখানে চেম্বার হয়। তো আপনি না আসতে পারলেও আপনার বাড়ির লোকজন যদি কেউ আসে, তাহলে একটু আমার মনে হয় বেটার হবে। আর এমনিতে আমি আপনাকে বলবো যে আপনি খাবারের মধ্যে এক্সট্রা সল্ট আপনি খাবেন না, রান্নার মধ্যে আপনি সৈন্ধব লবণ ব্যবহার করার চেষ্টা করুন। আর হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা ব্রেকফাস্টের পর 6টা থেকে 7টা বেলপাতা, সেটা আপনি চিবিয়ে খাবেন, রসটা খাবেন, আর বাকি আপনি পাতাটাকে আপনি ফেলে দেবেন। এইটুকু আপনি আপাতত করতে পারেন, কিন্তু আমি বলবো যে বাড়ির একটা কাউকে একটু পাঠালে আপনার জন্যই ভালো হবে সেটা। একদম। কে আছেন পরের বন্ধু? নমস্কার। নমস্কার, আমি সোনারপুর থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন, কি প্রবলেম? প্রবলেমটা আমার না, আমার একটু মায়ের জন্য ফোন করছি। মায়ের বয়স কত? মায়ের হচ্ছে 48। 48। কি প্রবলেম হচ্ছে মায়ের? মানে সকাল মানে রাত্রিবেলা ঘুমাচ্ছে ঠিকঠাক থাকছে, সকালবেলা যখনই উঠছে দেখছে পায়ের হাঁটু থেকে পুরো একদম গোড়ালি অব্দি ব্যথা করছে। মানে এটা ইদানিং প্রায় 2 সপ্তাহ ধরে শুরু হয়েছে। আচ্ছা, সকালবেলা উনি যখন হাঁটছেন তখন পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে, তাই তো? ঘুম থেকে উঠে যখন বিছানা থেকে নামছে তখনই ব্যথাটা হাঁটু থেকে শুরু হচ্ছে। আচ্ছা, তো ওনার ইউরিক অ্যাসিড টেস্ট করা হয়েছে? না না না, টেস্ট করা হয়নি। আচ্ছা, ওনার আপনি একটা ইউরিক অ্যাসিড টেস্ট করান, আরেকটা আপনি ওনার ভিটামিন D3 টেস্ট করান, ঠিক আছে? ওনার যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে, তাহলে এই সমস্যাটা হবে যে উনি যখন ঘুম থেকে উঠে যখন উনি
পাটা নিচে ফেলবেন, ফ্লোরে দেবেন, তখন ওনার পায়ে ব্যথাটা হবে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আস্তে আস্তে ব্যথাটা ওনার ঠিক হয়ে যাবে। বা অনেকক্ষণ ধরে উনি এক জায়গায় বসে আছেন, তারপর উনি হাঁটতে যাচ্ছেন, তখন একটু ব্যথা হবে। তো এই সমস্যাগুলো কিন্তু ওনার ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। ভিটামিন D3 ডিফিসিয়েন্সি হলেও কিন্তু এরকম সমস্যা দেখা দেয়। কিন্তু ভিটামিন D3 ডিফিসিয়েন্সি থাকলে শুধু গোড়ালিতে নয়, পায়ের যে পাতা তার ওপর দিকেও কিন্তু ব্যথা থাকবে। তো একটুখানি গায়ে রোদ লাগাতে বলুন ওনাকে, সকালবেলা 9টা-10টা নাগাদ যে রোদটা রয়েছে সকালে একটু বলুন যে গায়ে রোদ লাগানোর জন্য। আর ইউরিক অ্যাসিডটা একটু টেস্ট করে দেখুন, আমার মনে হয় তার জন্যই কিন্তু ওনার এই প্রবলেমগুলো হচ্ছে। আপাতত ওনাকে বলবেন একটু গরম জল করে তার মধ্যে একটু লবণ দিয়ে পা দুটোকে তার মধ্যে একটু ভিজিয়ে রাখতে, তাহলে উনি একটু এই ব্যথা থেকে একটু রিলিফ পাবেন। একদম। যেহেতু আজকে ফিশার নিয়ে আমরা আলোচনা করছিলাম, একটু জানতে চাইবো ম্যাডাম, যে পাইলস, ফিশার, ফিস্টুলা তিনটা এত কাছাকাছি একটা বিষয়, ফিশারকে আলাদা করে বুঝবো কি করে? ফিশারের ক্যারেক্টারিস্টিক এটাই থাকবে আপনার, যে এটার মধ্যে কোনো ধরনের মাংসপিণ্ড আপনার বাইরের দিকে বেরিয়ে থাকবে না, বা কোনো ধরনের মুখ থাকবে না। যেরকম আমরা যেটা বলি পাইলস যদি হয়, এক্সটার্নাল পাইলস যদি হয় তাহলে একটা মাংসপিণ্ডর মতো আপনার বাইরের দিকে একটা বেরিয়ে থাকবে। যদি সেটা আপনার ফিস্টুলা হয় তাহলে আপনার একটা পিম্পলের মতো হবে, যার একটা মুখ থাকবে, সেখান থেকে আপনার সিক্রেশন হতে পারে, পুজ বেরোতে পারে। কিন্তু ফিশার যেটা আছে সেখানে কিন্তু আপনার কোনো ধরনের মাংসপিণ্ডও বেরিয়ে থাকবে না, বা কোনো এরকম মুখও হয়ে থাকবে না। জায়গাটা আপনার কেটে গেলে যেরকম হয়ে থাকে এরকম স্কিনগুলো ফাটা ফাটা হয়ে থাকবে, বা এরকম কাটার মতো হয়ে থাকবে, সেখানে আপনার একটা ব্যথা হবে বা ব্লিডিং হবে সেই জায়গা থেকে। তো ফিশার, পাইলস আর ফিস্টুলা এগুলোকে আমরা এরকম ভাবেই মানে চিনে থাকি। একদম। তবে এই সমস্যাগুলো আসার কারণ কি পাইলস, ফিশার, ফিস্টুলা সবই পেট সংক্রান্ত, নাকি কোনো আরো কোনো কারণ রয়েছে? অবশ্যই কিছুটা বলবো না, মেজর পার্ট আপনার পেট সংক্রান্ত। এছাড়াও অন্যান্য কারণ রয়েছে তার মধ্যে, যেরকম যদি আপনার নর্মাল ডেলিভারির সময়, চাইল্ড বার্থের সময়ও কিন্তু অনেক সময় ফিশার হতে পারে, কারণ সেখানে অনেক সময় অ্যাপিসিটমি দিতে হয়, তো সেখান থেকেও কিন্তু আপনার ফিশারের প্রবলেম আসতে পারে। আর পেটের সমস্যা থেকে অবশ্যই, কারণ আমি যেটা বললাম যে বারবার যদি আপনার কনস্টিপেশন বা আপনার ডায়রিয়ার প্রবলেম থাকে তাহলেও কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে। এবার কনস্টিপেশন বা ডায়রিয়া আপনার কেন হচ্ছে? আপনার পেটের সমস্যা থেকেই হচ্ছে। যদি খাবার ঠিক করে আপনার হজম না হয়, বা আপনি যদি পর্যাপ্ত পরিমাণ জল না খান, বা ফাইবার জাতীয় খাবার যদি আপনি পর্যাপ্ত পরিমাণ না খান, তাহলে আপনার কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনি ড্রাই ফুড বা আপনি যে ফাস্ট ফুড রয়েছে এগুলো বেশি খান, তাহলে আপনার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মেজর পার্ট কিন্তু আপনার পেটের সমস্যা থেকেই হচ্ছে, বাদবাকি কিছু অন্যান্য কারণও রয়েছে এগুলোর জন্য। একদম। তবে সাবধান হন, পেটকে নিয়ে সচেতন হন, এবং অবশ্যই সচেতনতা বাড়ান সকলের মধ্যে। কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি ঠাকুরপুকুর থেকে রাহুল দাস বলছি। হ্যাঁ বলুন রাহুল বাবু, আপনার বয়স কত? বয়স হচ্ছে আমার 27। 24। কি সমস্যা? 27 কি সমস্যা? সমস্যা হচ্ছে শীতকালটা আসতে দেখছি মাথায় প্রচন্ড খুশকি হচ্ছে, তারপরে মানে চুলও উঠছে। আচ্ছা, শীতকাল তো চলে গেল, তাহলে সমস্যা এখনো আছে? এখনো আছে। আচ্ছা, শীতকালে শুরু হয়েছে, এবার বছরই এই হয়। বেশ। আচ্ছা, তো শুধুমাত্র মাথায় রয়েছে না, সেটা আপনার ঘাড়ের দিকে বা কানের পেছনে এইসব জায়গায়ও রয়েছে? না, মানে মাথাতেই আছে, কিন্তু কানের পাশগুলোতে মানে চুলকায়। কানের পাশগুলোতে চুলকায়। আর মাথার মধ্যে এরকম চাকচাক মতো হয়ে আছে কি? আপনি যেটা বলছেন ড্যান্ড্রাফ, সেটা এরকম চাকচাক মতো হয়ে আছে? না, চাকচাক মতো নেই, কিন্তু চিরুনি দিয়ে আঁচড়ালে বা ধরুন মাথাটা পুঁছলে মানে পড়ে। হ্যাঁ, বেশ। দেখুন, আপনি যেটা বলছেন যে ড্যান্ড্রাফের আপনার সমস্যা রয়েছে, আর শীতকালেই আপনার এটা হয়। যদি আপনার ড্যান্ড্রাফের প্রবলেম হয়, ঠিক আছে, ওটা নিয়ে আপনাকে অত চিন্তা করতে হবে না, সেটা আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এটা আপনার স্ক্যাল্প সোরিয়াসিসের মতো কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু সেখানে আপনাকে ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, কারণ সেখানে আপনাকে আগে সোরিয়াসিসের ট্রিটমেন্ট করতে হবে, তবে গিয়ে আপনি যেটা বলছেন যে আপনার ড্রাই স্কিন বা যেটা ড্যান্ড্রাফ, সেটা কিন্তু তবেই আপনার ঠিক হবে। তো না দেখার আগে সেটা ড্যান্ড্রাফ নাকি আপনার স্ক্যাল্প সোরিয়াসিস সেটা তো বলা সম্ভব হবে না। তো একটুখানি যদি আপনি দেখা করতে পারেন, আপনার ঠাকুরপুকুর বাড়ি আমার মনে হয় আমতলা চেম্বার আপনার জন্য কাছাকাছি হবে। প্রত্যেক বৃহস্পতিবার আমাদের আমতলায় চেম্বার রয়েছে, আপনি সেখানে এসে একবার দেখা করতে পারেন। আর আপনাকেও আমি বলবো যে পিওর নারকেল তেল একটু আপনি আপনার মাথায় আপনি অ্যাপ্লাই করুন, সপ্তাহে 1-2 দিন আপনি একটু অ্যাপ্লাই করুন। আপনার যে অনেকেই বলে যে ড্যান্ড্রাফ রয়েছে তেল ব্যবহার না করতে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। আপনি একটু অয়েল মাসাজ করুন, আপনার তাহলে এখানে ইচিংটা কম হবে, ড্রাই স্কিন হওয়াটা আপনার একটু কম হবে।
একদম। আর বাকি সবকিছুর জন্য কিন্তু যোগাযোগ করতে হবে 9830235527 বা 37 এই নাম্বারে। তার পাশাপাশি পাইলস ফিশার ফিস্টুলা, যদিও আমাদের আলোচ্য বিষয় ফিশার, তাও ম্যাডামের থেকে জানতে চাইবো, আপনারা বলে থাকেন পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে মডার্ন ট্রিটমেন্টে আপনারা স্যাটিসফাই নন বা অপারেশনের পক্ষপাতী আপনারা নন, তখন এনবিপি কি ভাবছে তাদের জন্য? দেখুন, প্রথম কথা এটা আজকে সবাই জানে যে আপনার পাইলস ফিশার বা ফিস্টুলা আপনি সেটার সার্জারি করতেই পারেন, কিন্তু সেটা যে আবার ফিরে আসবে না এরকমটা কিন্তু আপনাকে কোনো ডক্টর বা আপনি নিজেও সেটা জানেন, কোনো ডক্টর কিন্তু বলবে না যে না সেটা আপনার ফিরে আসবে না। আপনার সার্জারি করার পরেও কিন্তু সেটা আপনার ফিরে আসতে পারে, যেটা আপনার পাইলস হোক, ফিশার হোক বা ফিস্টুলা হোক। তো আপনার যদি এরকম কোনো ট্রিটমেন্ট আপনার কাছে থাকে যেখানে সার্জারির তো কোনো প্রয়োজন নেই, কিন্তু একবারে আপনার সম্পূর্ণটা নির্মূল হয়ে যাবে, তাহলে আপনি সেটা কেন করবেন না? এখানে আমাদের কাটা ছেঁড়ার কোনো জায়গা নেই। কিছু কিছু ক্ষেত্রে আমাদের খাসসূত্র করতে হয়, তখন আমরা সেটা আলাদা করে খাসসূত্র করিয়ে থাকি, আর সেটাও খুব বেশি করা হয় পাইলসের ক্ষেত্রে। কিন্তু আমরা প্রথমত আমরা যেটা ট্রাই করে থাকি সেটা হচ্ছে যে আপনার মেডিসিনের মাধ্যমে যাতে আপনার জিনিসটা আপনার ঠিক হয়ে যায়, সমস্যার যাতে সমাধান হয়ে যায়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা কিন্তু মেডিসিন থেকেই ট্রিটমেন্টটা করে থাকি। খুব রেয়ার কেসে দেখা যায় যে হ্যাঁ সেখানে যদি আপনার খাসসূত্র করা হয় তাহলে কেসটা ভালো থাকবে বা কেসটার জন্য ভালো হবে, তার জন্য আমরা খাসসূত্র করে থাকি। কিন্তু ম্যাক্সিমাম টাইমে মেডিসিন থেকেই ট্রিটমেন্ট করে থাকি, ওখানে কাটাছেঁড়ার কোনো দরকার নেই। আর কাটাছেঁড়া করলে যদি আপনার একবারই ঠিক হয়ে যেত তাহলে একটা আলাদা কথা ছিল, আপনার সেটা আবার রিঅকার হতেই পারে। কিন্তু আমাদের অ্যাটলিস্ট মেডিসিনের ট্রিটমেন্টে বলুন বা খাসসূত্র ট্রিটমেন্টে বলুন, সেটা আপনার রিঅকার হবে না। সেরে যদি যায় একবারই আপনার সেরে যাবে, সেটা ফিরে আসার আর কোনো গল্প নেই এখানে। একদম। এবং পাইলস ফিশার ফিস্টুলা যেহেতু পেট সংক্রান্ত সমস্যা, সেহেতু ম্যাডামরা কিন্তু সবসময় বলে থাকেন, স্যাররাও কিন্তু বলে থাকেন যে একটু ভালো খাদ্য খাবারের অভ্যাস করতে, এবং ভালো খাদ্য খাবার খেলে বা বাইরের খাবার অ্যাভয়েড করলে কি মোটামুটি এর থেকে আমরা রেহাই পেতে পারি? শুধুমাত্র এর থেকে নয়, আমরা আরো অন্যান্য আরো অনেক সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি। কারণ এই যে আমরা যাই খাচ্ছি সেটাই কিন্তু আমাদের স্কিনেও দেখা যাচ্ছে, আমাদের চুলেও দেখা যাচ্ছে, বা সব কিছুতে আমাদের পেটের যত সমস্যা সেটা কিন্তু আমাদের মেইনলি আমাদের খাবারের জন্যই হচ্ছে। তো বাইরের খাবার, ড্রাই ফুড, ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, এগুলোকে আমরা যত অ্যাভয়েড করব ততটাই কিন্তু আমাদের জন্য ভালো হবে। সেটা শুধুমাত্র পাইলস ফিশারের জন্য নয়, আর অন্যান্য সব ধরনের রোগ, আপনার পেটের সমস্যা হোক বা আপনার আমবাতের মতো সমস্যা হোক, সবকটার জন্যই কিন্তু এইসব যে ফাস্ট ফুড বা ফ্যাটি ফুড এগুলো কিন্তু দায়ী রয়েছে। একদম। আর এই কথাগুলো বারংবার আপনাদের শোনানোর উদ্দেশ্য কি বলুন তো? কারণ কোনো ভালো কথা শুনতে শুনতেও ভালো কথাটা মেনে চলার একটা ইচ্ছে কিন্তু তৈরি হয়। আমার মনে হয় অনেকের মধ্যে ইচ্ছেটা তৈরি হয়েছে, এবং আপনি যদি বাদ থাকেন আপনারও কিছুদিনের মধ্যে ইচ্ছেটা কিন্তু তৈরি হবে। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার দিদি, আমি ঢাকুরা থেকে বলছি, অসীম হালদার। হ্যাঁ বলুন অসীম বাবু, কি প্রবলেম? প্রবলেম বলতে গেলে দেখাচ্ছে মাঝখানে হচ্ছে জ্বর আসছে, আর তো খুব যন্ত্রণা করছে, হাত গা খুব। আচ্ছা, জ্বর আসছে মাঝে মধ্যে। আচ্ছা, জ্বর আসছে, আপনার গা হাত পায়ে ব্যথা হচ্ছে। গা হাত পায়ে কি আপনার স্মল জয়েন্টস মানে ছোট ছোট হাড়গুলোতে ব্যথা হচ্ছে, না একদম আপনার বিগ জয়েন্টস যেগুলো তার মধ্যে ব্যথা হচ্ছে? মানে হালকা জ্বর হচ্ছে, জানেন সব শরীরে একটা কিরম ব্যথা খুব করছে। হ্যাঁ আচ্ছা, আর জ্বরটা কি আপনার প্রায়ই জ্বর আসছে? হ্যাঁ মাঝে মাঝে আসছে। বেশ, দেখুন এটা আপনার ইমিউনিটি পাওয়ারটা আপনার কম থাকার জন্য আপনারই সমস্যা হচ্ছে। জ্বর কিন্তু কোনো ধরনের কোনো রোগ নয়, জ্বর হচ্ছে একটা অন্য রোগের একটা বহিঃপ্রকাশ। মানে আপনার ভেতরে অন্য কোনো রোগ রয়েছে, তার বহিঃপ্রকাশ কিন্তু জ্বর। আমরা যেটা বলি যে জ্বর হয়েছে মানে একটা আলাদা ডিজিজ, জ্বরকে কিন্তু কোনো দিন, স্পেশালি আয়ুর্বেদে তো একদমই জ্বরকে কোনো ডিজিজ হিসাবে বলা হয়নি। জ্বর হচ্ছে আপনার অন্যান্য একটা রোগের একটা বহিঃপ্রকাশ। হয়তো আপনার ইমিউনিটি পাওয়ারটা কম রয়েছে, বা হয়তো আপনার মধ্যে আমবাতের সৃষ্টি হচ্ছে, যার জন্য আপনার যখন জ্বর হচ্ছে তখন কিন্তু আপনার গা হাত পায়ে একটু ব্যথা হচ্ছে। তো আপনার ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট আপ করতে হবে, আপনার ইমিউনিটি পাওয়ারটাকে কিন্তু আপনার ঠিক করতে হবে। তার পাশাপাশি আপনাকে একটু করতে হবে বডি ডিটক্সিফাই। তো তার জন্য পঞ্চকর্মা থেরাপি রয়েছে। আর আপনি আজকে থেকেই শুরু করুন ঈষদুষ্ণ গরম জল খাওয়া, আর প্রত্যেক দিন সকালবেলা 6টা থেকে 7টার মতো তুলসী পাতা খালি পেটে আপনি চিবিয়ে খাবেন। এইটুকু আপনি আপাতত শুরু করুন। আর তারপর আপনি যদি মনে করেন যে না আমাদের কোনো চেম্বারে এসে একবার আমাদের সাথে কনসাল্ট করতে চান, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে নিন যে আপনার বাড়ির কাছে কোন চেম্বারটা রয়েছে, এসে আপনি একবার দেখা করতেই পারেন।
একদম। আর সকলের জন্য আরো একবার বলবো, ফোন নাম্বার কিন্তু 9830235527 বা 37, এই নাম্বারে ফোন করুন, আপনার কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন বা চেম্বারে আসার জন্য নামটা কিন্তু নথিভুক্ত করুন। এবং পাশাপাশি কোনো রোগকেই কিন্তু ফেলে রাখা উচিত নয়। পাইলস, ফিশার, ফিস্টুলার মতন সমস্যাকেও যদি আমরা অবহেলা করি, যেহেতু এটা আমরা অনেকেই মেয়েরা মূলত কোনো ডক্টরকে বা বাড়ির কাউকেও বলতে চাই না, তো সেখানে দীর্ঘদিন রোগটাকে পুষে রাখলে, লুকিয়ে রাখলে এটা নিশ্চয়ই ভালো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কোনো রোগই আপনার বসে বসে বা ফেলে রেখে দিলে ঠিক হবে না। আপনার রোগ হয়েছে, চিকিৎসা করতে হবে, আপনি ঠিক হয়ে যাবেন। যদি এবার আপনি সেখানে ভয় পান বা আপনি লজ্জা পান, তাহলে কিন্তু হবে না। অনেক পেশেন্টই, স্পেশালি আমি ফিমেল পেশেন্টদের কথাই বলবো, অনেক পেশেন্টই এই রোগ আছে, ওই রোগ আছে, এই সমস্যা, ওই সমস্যা, সব সমস্যা বলছে, লাস্টের দিকে ছোট্ট করে বলছে এটাও না একটু আছে। কিন্তু এইটা যে একটা কতটা মেইন একটা সমস্যা হতে পারে বা এর থেকে যে আরও কত কিছু খারাপ হতে পারে, সেটা কিন্তু ওনারা সেটা ভাবেন না বা সেটা হয়তো ওনারা বলতে চান না। কিন্তু তারপর আলটিমেটলি যখন দেখছেন যে না, এই সমস্যাটা আর সমাধান হচ্ছে না, তখন বলতেই হয় ওনাদের। তো যদি এরকম কোনো সমস্যা থাকে, প্রথমেই আপনি এসে ডক্টর যেই থাকুক, সেটা আমি থাকি বা স্যার থাকুক, যেই থাকুক, আপনার প্রবলেম রয়েছে, কি প্রবলেম আপনার রয়েছে সেটা আপনি যদি বলেন, তাহলে আমাদের ট্রিটমেন্ট করতে সুবিধা হবে। আর এটা আপনি সবসময় মনে রাখবেন, আপনার যাই প্রবলেম রয়েছে সেটা কিন্তু আমরা পড়াশোনা করে এসেছি, তার কিন্তু আমরা প্র্যাকটিক্যাল পেশেন্ট দেখে তারপর কিন্তু আমরা এখানে বসে আছি। তো লজ্জার কোনো কারণ নেই। আপনি যদি নিজে থেকে আপনি বলতে পারেন, তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্টটা সঠিক হবে। একদম ঠিক কথা। আর কে আছেন পরের বন্ধু? নমস্কার। নমস্কার দিদি, আমি বারাসাত থেকে বলছি। আচ্ছা, কে বলছেন? বয়স কত? আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের বয়স কত? ছেলের বয়স 7 বছর। 7 বছর। কি প্রবলেম হচ্ছে 7 বছরে? ছেলে কোনো কিছু খাওয়া দাওয়া কিছুই খায় না, বাইরের খাবার। আচ্ছা, বাইরের খাবার খায় না তো ভালো, তো বাড়ির খাবার খায় তো? মানে মায়ের দুধ কিছু খায় না। মায়ের দুধ ছাড়া কিছু খায় না? না। তা এখন তো 7 বছর, বড় হয়ে গিয়েছে অনেকটাই। বড় হয়ে গেছে, তাও খায় না কিছু। আচ্ছা বেশ। ওকে তো এখন মানে আস্তে আস্তে আপনার সব ধরনের খাবার দেওয়াটা শুরু করতে হবে। তার পেট পরিষ্কার হয় প্রত্যেকদিন? না, পেটও পরিষ্কার হয় না। এটা কি একদম জন্ম থেকেই ওর এরকম রয়েছে? হ্যাঁ হ্যাঁ। আপনার বা আপনার ওয়াইফের কি এই প্রবলেম রয়েছে? কনস্টিপেশনে কোনো সমস্যা রয়েছে আপনাদের? হ্যাঁ আছে। বেশ, দেখুন আমি এর আগে একটা প্রোগ্রামে আমি বলেছিলাম যে এটা কিন্তু আপনার জেনেটিক ভাবেও আসতে পারে, যে মা বা বাবার যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে তাহলে কিন্তু সেটা বাচ্চাদের মধ্যেও আসতে পারে, যেটা কিনা ওর ক্ষেত্রে হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 7 বছর বয়স হয়ে গেছে, এখন থেকে ওর সেরেলস খাওয়া ওর শুরু করতে হবে। শুধু যদি ও ব্রেস্ট ফিডিংয়ে থাকে তাহলে হবে না, অল্প অল্প করে ওকে খাবার দেওয়া শুরু করতে হবে। আপনি ফ্রুট জুস দিয়ে এখন শুরু করুন। তারপর ওকে যে বাইরে যে প্রোডাক্টগুলো যেগুলো হয়, যেগুলো মানে সাবস্টিটিউট হিসেবে আপনি দিতে পারেন, সেগুলো আপনি দেওয়া শুরু করুন। গরম জল ওকে দেওয়া শুরু করুন আজকে থেকেই। ওর 7 বছর বয়স হয়ে গেছে, আপনি ওকে নিশ্চিন্তে ও যে সারাদিন জলটা খাবে সেটা আপনি ওকে গরম জল দেওয়া আপনি শুরু করুন ওকে। ওর আগে পেট পরিষ্কার হতে হবে, তবে গিয়ে ও ঠিকঠাক খাওয়া দাওয়াটা করবে। আগে সেখানে আপনি একটু করুন, যে ওকে একটু গরম জল দেওয়া আপনি শুরু করুন, ফ্রুট জুস ওকে খেতে দিন। আর আস্তে আস্তে করে ওকে, যদি ও সলিড খেতে না পারে তাহলে সেটাকে আপনি খিচুড়ি করে দিন বা আপনি এমনিতে ডাল করে দিন, এরকমভাবে খাবারগুলো দিয়ে ওকে অভ্যস্ত করুন। আর নাহলে কিন্তু ওর নিউট্রিশন ভ্যালু যদি কম থাকে, ওর কিন্তু এখন তো ওর বাড়ার সময়, সেখানেও কিন্তু ব্যাঘাত ঘটবে। ওর ব্রেনের ঠিক করে ডেভেলপমেন্ট হবে না বা বডির ডেভেলপমেন্ট ঠিক করে হবে না। অবহেলা করবেন না, একটুখানি যত্ন করতে হবে আপনাকে। একদম, কারণ 7 বছর মানে কিন্তু এই হিসেবে বেশ অনেকটাই বড় বাচ্চা হয়ে গিয়েছে, সেখানে তো অভ্যস্ত করাতেই হবে দাদা। আর যদি মনে হয় যে বাচ্চাকে একটু ডক্টরের কাছে নিয়ে আসবেন, কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে বাচ্চাদেরও কিন্তু ট্রিটমেন্ট আছে, খুব ভালো রকমের কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। তো তার জন্য কিন্তু আপনি আপনার কাছাকাছি চেম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। আজকে আমরা পাইলস, ফিশার, ফিস্টুলা নিয়ে যদিও কথা বলছিলাম, তবে মা বাবারা অনেক সময় আরেকটা প্রবলেম বলে কৃমির সমস্যা বাচ্চাদের, তো তার কি আয়ুর্বেদে ভালো ট্রিটমেন্ট পেতে পারি? হ্যাঁ, অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু এখন অনেকেই এটা প্রেফার করে যে না, তার একটা ডোজ রয়েছে যেটা বাচ্চাদেরকে সবসময় দেওয়া হয়ে থাকে। প্রথমে 1 মাস পর পর, তারপর 3 মাস পর পর ডিওয়ার্মিং এর একটা ডোজ রয়েছে। তো হয় আপনি সেটাকে ঠিকঠাকভাবে ফলো করবেন, যদি আপনার সেটা ফলো করা হচ্ছে না তাহলে আপনি আমাদের কাছেও ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, আপনি সেখান থেকেও ট্রিটমেন্ট করাতে পারেন। একদম। পাশাপাশি কিন্তু আজকে মোটামুটি আমরা ফিশার
আলোচনা করলাম এবং অনেকটাই কিন্তু জানতে পারলাম কেন ফিশার হয়, কি এর সিমটম, কি আপনি খাবেন, কি একদম আপনি খাবেন না, এবং এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কত ভালো ট্রিটমেন্ট রয়েছে। আমার মনে হয় অপারেশন করে সাকসেস হয়নি এরকম বোধহয় প্রত্যেকদিন প্রত্যেকটা চেম্বারে কাউকে না কাউকে পাওয়া যায়। হ্যাঁ, সেরকম পেশেন্ট রয়েছে, আর ওদেরকে দেখলে না খারাপও লাগে যে হ্যাঁ একবার তো ট্রিটমেন্ট হয়েছে তারপরেও কিন্তু উনি ঠিক নেই। তো তার জন্যই বলা যে অপারেশন তো লাস্ট অপশন রয়েছে, তো তার আগে আপনি একবার ট্রিটমেন্ট করে দেখতেই পারেন এনবিপিতে। একদম এরকম গুরুত্বপূর্ণ আরো অনেক বিষয় নিয়ে যা আপনাকে ভোগাচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে বা আপনাকে টেনশন দিচ্ছে, সেই ধরনের শারীরিক সমস্যাগুলো নিয়ে আমরা কিন্তু অনুষ্ঠানে ফিরে আসবো। আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে, নমস্কার।